গাজায় ভূতের সাথে লড়ছে ইসরায়েলি সেনারা। কটাক্ষ সিরীয় প্রেসিডেন্টের। আল কায়েদার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করলেও কখনো বেসামরিক নাগরিকের ক্ষতি করেননি বলে দাবি। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম নিয়ে উত্তেজনা। প্রতীকী বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের একদিন পরই গণগীতা পাঠ কর্মসূচি। পরিচালনাগত জটিলতায় 6 দিনে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর কয়েক হাজার ফ্লাইট বাতিল। চরম দুর্ভোগে লাখ লাখ মানুষ। গাজা উপত্যকায় ভূতের সাথে লড়াই করছে ইসরায়েলি সেনারা। কাতারের দোহা সম্মেলনে ইসরায়েলের বিরোধিতা করে এই কথা বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। অভিযোগ তোলেন 7 অক্টোবরের হামলাকে গাজায় গণহত্যা চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করছে তেল আবিব। এদিকে আল কায়েদার সাথে সম্পর্ক থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন আল শারা। তার দাবি, দীর্ঘদিন যুদ্ধ করলেও কখনো বেসামরিকদের উপর হামলা চালাননি তিনি। আবু মোহাম্মদ আল জোলানি একসময় এই নামেই পরিচিত ছিলেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে আল কায়েদার কমান্ডার ছিলেন। তার মাথায় এনে দিলে $10 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে গেল 1 বছরে যেন নিজের অতীতকে অনেকটাই মুছে ফেলেছেন শারা। সন্ত্রাসী তালিকা থেকে তার নাম বাদ দেয় ওয়াশিংটন। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত দোহা সম্মেলনে ওয়াশিংটন দামেস্কের এই সম্পর্ক উন্নয়নের বিষয়টি আরো স্পষ্ট করেন শারা নিজেই। মার্কিন প্রশাসনের সাথে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে সমর্থনও জানিয়েছে তারা। বিশ্বের বেশিরভাগ দেশই একই পথে এগোচ্ছে। এদিকে ট্রাম্পের সাথে ঘনিষ্ঠতা বাড়লেও যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলকে রীতিমতো তুলোধনা করেছেন শারা। গাজায় বর্তমানে ভূতেদের সাথে লড়াই করছে ইসরায়েল, একথা বলে কটাক্ষ করেন সিরিয়ার প্রেসিডেন্ট। ইসরায়েল এখন ভূতেদের সাথে লড়াই করছে। 7 অক্টোবরের হামলাকে পুঁজি করে গাজায় নৃশংস বর্বরতা চালিয়েছে তারা। এই গণহত্যার দায় থেকে পালিয়ে বেড়াচ্ছে আর আশেপাশের আরো বেশ কিছু অঞ্চলে নতুন করে সমস্যা তৈরি করছে। দোহা সম্মেলনে আল কায়েদার সাথে তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করেন উপস্থাপিকা। এ সময় আল কায়েদার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলেও কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি করেননি বলে দাবি করেন শারা। সম্মানের সাথে 20 বছরের বেশি সময় ধরে লড়াই করেছি আমি। আমার সাথে যারা ছিলেন তাদের ঝুঁকিতে ফেলেছি, বহুবার বিপদে পড়েছি, তবে ব্যক্তিগতভাবে কখনো কোনো বেসামরিকের ক্ষতি করিনি। 2016 সালে আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করেন তিনি। পরিবর্তে সিরিয়ার বিরোধী দলের নেতৃত্ব দেন। আসাদ সরকারের পতনের পর 2025 সালের 29 জানুয়ারি তিনি দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সরকার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েলের রাজধানী তেল আবিব। শনিবার তেল আবিবের হাবিবা স্কয়ারে জড়ো হন শত শত বিক্ষোভকারী। 7 অক্টোবরে হামাসের হামলার পর থেকেই নেতানিয়াহু সরকারের নানা পদক্ষেপ নিয়ে অসন্তুষ্ট দেশটির জনগণ। এ নিয়ে তদন্ত কমিটি গঠনের কথা রয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, জবাবদিহি এড়াতেই নিজেই তদন্ত কমিটির সদস্য বাছাই করতে চাইছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের দাবি, এটি করা হলে কখনোই প্রমাণিত হবে না ইসরায়েল সরকারের ভুল পদক্ষেপগুলো। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। এতে নিহত হয় কমপক্ষে 1200 ইসরায়েলি। ইসরায়েলের পাল্টা সেনা আক্রমণে প্রাণ হারান গাজার 70,000 বেসামরিক ফিলিস্তিনি। বিধানসভা নির্বাচনের 3 মাস আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ও ধর্ম নিয়ে উত্তেজনা। প্রতীকী বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রাজ্যের বাসিন্দারা। রোববার কলকাতার প্যারেড গ্রাউন্ডে গণগীতা পাঠ আয়োজনে অংশ নিয়ে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করতে না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিকে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরের পাল্টা ঘোষণা, কোনো চাপে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না তিনি। কলকাতার প্যারেড গ্রাউন্ডে বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী সংগঠন সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত হয় গণ গীতাপাঠ কর্মসূচি, যাতে অংশ নেন সনাতন ধর্মের লাখো মানুষ। বিধানসভা নির্বাচনের 3 মাস আগে এই আয়োজন নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলছে ব্যাপক উত্তেজনা। কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ বিজেপির বিপুল সংখ্যক নেতাকর্মী। রাজ্যের 63% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভিযোগ, তাদের ভোট টানতেই গেরুয়া শিবিরের এমন পদক্ষেপ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের একদিন পর গীতা পাঠের এই আয়োজনকে পাল্টা কর্মসূচি হিসেবেও দেখা হচ্ছে।
গীতাপাঠ কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন, কোনোভাবে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ করতে দেয়া হবে না। ভারতবর্ষে বাবরি মসজিদ হবে না, মসজিদ নিয়ে কেউ করতে পারে। আর রাম মন্দির 550 বছর আন্দোলন করে রাম মন্দির হয়েছে, যাতে দ্বিতীয়বার বিভাজন না হয়, হিন্দুকে স্বাধীন না হতে হয়। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচবে এখানে, যেখানে 10 বার ভগবান জন্মেছেন। শ্রীকৃষ্ণের গীতার খোঁজ এখানে চলবে। এদিকে বাবরি মসজিদ নির্মাণের সিদ্ধান্তে এখন অনড় তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির। চাপের কাছে নতি স্বীকার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বাবরি মসজিদ জবরদস্তি সে তোড়া গিয়া। জোর করে বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছিল। 1 বছর আগে থেকেই আমি বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা করে আসছি। সরকার আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে, তবে আমি তাদের জানিয়ে দিয়েছি আমি পিছু হটব না। তো এই পিছু নেই হটেঙ্গে। 5 লাখ কণ্ঠে গীতা পাঠ শীর্ষক আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তবে এতে যোগ দেননি তাদের কেউই। কর্মসূচি নিয়েও করেননি কোনো মন্তব্য। 6 দিনের মতো ফ্লাইট বিপর্যয়ের শিকার ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স। পরিচালনাগত জটিলতার কারণে গেল কয়েকদিনে বাতিল হয় সংস্থাটির কয়েক হাজার ফ্লাইট। দেশটির প্রধান বিমানবন্দরগুলোতে চরম দুর্ভোগে পড়ে লাখ লাখ মানুষ। এয়ারপোর্টে এসে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। তবে রোববার থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি, জানিয়েছে কিছু ভারতীয় গণমাধ্যম। বিয়ের রিসেপশন অনুষ্ঠানের সব আয়োজনই করা হয়েছে, সময় মতো উপস্থিত অতিথিরাও। তবে যাদের জন্য এই আয়োজন, আসতে পারেনি তারাই। তাই নবদম্পতি যোগ দিয়েছে ভার্চুয়ালি। ভারতের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সে ফ্লাইট বিপর্যয়ের ফলেই এ সংকট। সংস্থাটির পরিচালনাগত জটিলতার কারণে 6 দিনে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, যাতে দুর্ভোগে পড়েছে দেশটির কয়েক লাখ মানুষ। যাত্রীদের অভিযোগ, ইন্ডিগো কর্তৃপক্ষের পক্ষ থেকে সময় মতো জানানো হয়নি ফ্লাইট বাতিলের বিষয়টি। চলতি মাসের শুরু থেকে এয়ারলাইনটির পাইলট ও কেবিন ক্রুদের জন্য শিডিউল সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করা থেকেই সংকটের শুরু। নতুন ফ্লাইট শিডিউল মেলাতে গিয়ে দেখা দেয় বিপর্যয়। সেটির ফলশ্রুতিতে বাতিল হতে থাকে ফ্লাইট। বিমানবন্দরে দেখা দেয় চরম দুর্ভোগ। শিশু ও বৃদ্ধদের নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। ফ্লাইট বাতিলের বিষয়টি অন্তত 4-5 ঘন্টা আগেই জানানো উচিত ছিল, তাহলে নিজেদের মতো ব্যবস্থা করতে পারতাম। আমি পরিবার নিয়ে এসেছি, ছোট বাচ্চা আছে, 79-80 বছর বয়সী বয়স্ক সদস্যও আছেন, সঙ্গে 5 থেকে 6টা ব্যাগ। এখানে এসে জানতে পারলাম আমাদের ফ্লাইট বাতিল করা হয়েছে। একদিকে ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা, অন্যদিকে হুহু করে বাড়ে অন্যান্য বিমান সংস্থার টিকিটের দাম। সেগুলোর ভাড়া স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় 4 থেকে 5 গুণ পর্যন্ত। আমাদের সামনে কোনো বিকল্প নেই। অন্য ফ্লাইট খুঁজছি, কিন্তু ভাড়া এত বেশি যে নেওয়া সম্ভব হচ্ছে না। এখন টিকিটের দাম 25,000 থেকে 50,000 রুপি, কিছু তো এরও বেশি। অথচ সাধারণ সময় এই রুটের ভাড়া থাকে 6 থেকে 10,000 রুপির মধ্যে। তবে ফ্লাইট বিপর্যয়ের 6ষ্ঠ দিনে রোববার থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। দিল্লি, মুম্বাই, চেন্নাই সহ প্রধান বিমানবন্দরগুলোতে কমেছে ভিড় ও বিশৃঙ্খলা। ভারতের পর্যটন রাজ্য গোয়ায় একটি জনপ্রিয় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। প্রাণ গেছে কমপক্ষে 25 জনের। প্রাথমিক তদন্ত শেষে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, শনিবার মধ্যরাতে নাইট ক্লাবটির কিচেনের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দীর্ঘ সময়ে চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রোববার সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ। ধারণা করা হচ্ছে নিহতদের বেশিরভাগই পানশালায় কর্মচারী। স্থানীয়দের পাশাপাশি দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন পর্যটকও। এ ঘটনায় শোক প্রকাশ করেছে রাজ্যটির মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। মূল কারণ শনাক্তে চলছে তদন্ত।